নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত থেকে উত্তপ্ততর হচ্ছে। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অত্যন্ত চিন্তিত আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কালকে এসেই রাতারাতি ট্রাই সার্ভিস মানে নৌ, বিমান এবং পদাতিক বাহিনীর 3 প্রধান এবং সিডিএস আর আমাদের রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তাদের সঙ্গে রাত্রিবেলায় বৈঠকে বসেন, পুরোটা পর্যালোচনা করেন। ওদিকে অজিত দোভাল বসেন, বিএসএফ, এনআইএ, র এদের সঙ্গে কথাবার্তা বলেন। শেষে যা ঠিক হয়, আপাতত সমস্ত রকমের ভিসা সেন্টারগুলোকে অনির্দিষ্টকালের জন্য পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দাও। আর প্রতিনিয়ত বিদেশ মন্ত্রক এখন যতগুলো আমাদের বাংলাদেশে যত হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশন রয়েছে সেগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। আর এদিকে বর্ডারে 12টা আমাদের হেলিকপ্টার রেডি রাখা হয়েছে উইথ কমান্ডো বলে তাদের হাতে রয়েছে ব্যারেট M82, যা পৃথিবীর সব থেকে ধ্বংসাত্মক গান বলা যায়, যার শুটিং ক্ষমতা প্রতি সেকেন্ডে 272টা গুলি। এই কমান্ডো রেডি করা হয়েছে। যদি বিন্দুমাত্র প্রাণের আশঙ্কা দেখা দেয়, এই আমাদের কূটনৈতিক ব্যক্তি যারা রয়েছে, যারা হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশনে রয়েছে বিভিন্ন জেলায়, তাদের ওখানে কমান্ডো বাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। সেক্ষেত্রে কমান্ডোদের ওই গান দেওয়া হয়েছে, এই M82 ব্যারেট M82, এটা হচ্ছে আমেরিকান গান। এবং আমি যেটা বললাম, সেকেন্ডে 272টা গুলি বেরোয়। সেক্ষেত্রে কমান্ডো যাচ্ছে কত আমি বলতে পারবো না। কমান্ডো নেমে গুলি চালিয়ে সামনে যারা থাকবে নিকেশ করে দিয়ে বাকিদের হেলিকপ্টারে তুলে নিয়ে বেরিয়ে চলে আসবে। তারপরের আন্দাজ তো আপনারা বুঝতেই পাচ্ছেন। আর এদিকে খবরাখবর যা যা নেওয়ার সেগুলো নিচ্ছেন আমাদের অজিত দোভাল। গোয়েন্দা সূত্র থেকে কি কি খবর পাওয়া যাচ্ছে না যাচ্ছে, কি কি ফুটেজ পাওয়া যাচ্ছে, ফুটেজগুলো সমাজ মাধ্যমেই যেগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এখন আমি যে খবরটা যখন করছি তখন বাজে আপনার 4:10 আমাদের ভারতীয় সময়। 4:10 অবধি আমি যা জানলাম, শাহবাগ মোড়ে, আমি তো লেটে দেখছি, আর তার আগে হয়তো অনেক কিছু হয়ে গেছে। শাহবাগ মোড়ে আমি যা দেখেছি, শাহবাগ মোড়ে এখন প্রচণ্ড কি বলে বিক্ষোভ জমা হয়েছে এবং প্রচুর মানুষ ওখানে জমায়েত হয়ে তারা এবার প্ল্যান করছে সম্ভবত ঢাকা হাই কমিশনের দিকে যেতে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, 2 মিনিটের একটা ভিডিও করেছিলাম, যে ঢাকা হাই কমিশনের ভেতরে, ভারতীয় হাই কমিশনের ভেতরে, ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনের ভেতরে যদি ঢোকার চেষ্টা করেন এবং কাউকে নিগ্রহের চেষ্টা করেন, একটা যদি পাথরও মারেন, তাহলে ধরে নেওয়া হবে আপনি ভারতকে আক্রমণ করেছেন। কারণ ওই যে জমিখণ্ডটা, ওটা বাংলাদেশের বুকে হলেও ওই জমিখণ্ডটা কিন্তু ভারতবর্ষের। তাহলে ভারতবর্ষের জমিখণ্ডে একটা ঢিলও যদি আপনি মারেন, তাহলে ধরে নেওয়া হবে সেই ঢিলটি এসে গোটা ভারতবর্ষ নয়াদিল্লিতে পড়েছে। সুতরাং সেখানে যা কিছু হবে তার জন্য দায়ী থাকবে বাংলাদেশের এই উগ্রপন্থী জামাতি মানুষজন। তারপর যা হবার, মানুষ পায়ে কুড়ুল পড়ে, কুড়ুলে পা মারছে। ভারতের শক্তি সম্পর্কে এদের বিন্দুমাত্র আইডিয়া নেই, এরা ভুল ভাল বকে বেড়ায়। ভারতের জিডিপি
বা বাজেট চলে নাকি এদের 40% টাকায়। সেটা কত? 1,20,000 কোটি টাকা, না 1,40,000 কোটি টাকা। এরা জানে না বিলিয়ন আর মানে কোটি, ডলার, লক্ষ, এরা এরা এগুলো হিসেবগুলো জানে না। বিলিয়ন, মিলিয়ন, লক্ষ, কোটি, নিযুত, হ্যাঁ, এরা এসব হিসেব টিসেব জানে না। মাদ্রাসার ছাপ এখন বলা হচ্ছে সে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানে মাদ্রাসা থেকেই গিয়েছিলেন। এর জন্য দায়ী তো শেখ হাসিনা। আজকে বাংলাদেশের জন্য এই যে দায়ী, তার জন্য শেখ হাসিনাই দায়ী। আমি তো করবো শেখ হাসিনাকেই দায়ী। তো যাই হোক, সে আলোচনা এখন করার দরকার নেই। এখন বর্তমানে যা পরিস্থিতি, তাতে অনেকেই ভাবছেন যে ভারত এত প্রতীক্ষা করছে কেন, অপেক্ষা করছে কেন। ভারত সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে, যেখানে ভারতের ভেতরে বাংলাদেশে আক্রমণ করলে ভারতের ভেতরে এবং বহির্বিশ্বে যাতে কোনো ভুল বার্তা না যায় যে একটা ছোট দেশকে এইভাবে আক্রমণ করা হলো। এবার যখনই বৃহৎ দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন বলুন, আর ইউরোপিয়ান ইউনিয়ন তো সকালবেলা ভেঙে গেছে, ইউএস ভেঙে গেছে, ইউকে ভেঙে গেছে, তো যারা যারা ভেঙে যাচ্ছে তারা তো কানাডাও চলে গেছে। যারা যারা ভেঙে যাচ্ছে তারা অবস্থা বুঝেই ভেঙে যাচ্ছে। তারা বুঝতে পারছে এখানে থাকা আর মানে সম্ভব নয়। তারা সমস্ত চাবিপত্র দিচ্ছে, মানে এক ধরনের অ্যাম্বাসি বন্ধ করে দিয়ে তারা সমস্ত গা ঢাকা দিয়েছে। তাহলে তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে বাংলাদেশের ভেতরের অবস্থাটা কি, এবং সেটার মানে প্রতিফলন ভারতবর্ষের ক্ষেত্রে কিভাবে পড়বে। ফলে সেক্ষেত্রে বাইরের দেশের খুব একটা চাপ এসে পৌঁছাবে না। আর ইউএস তো বুঝেই গেছে যে যা ঘটার ঘটে গেছে, এখন তীর হাতের বাইরে চলে গেছে, ধনুক থেকে তীর বেরিয়ে গেছে, এখন আর তাকে ফিরিয়ে আনা যাবে না। ইউনুসের হাতেও গেম নেই। ইউনুস এখন চাইছে যে কোনো মতে শান্ত করে যাতে ভোটটা হয়, কিন্তু ভোট অবধি যাবে না। আজকে রাতের মধ্যে হুঙ্কার দেওয়া হয়েছে, যদি আপনাদের স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যদি পদত্যাগ না করেন তাহলে যমুনা ঘেরাও করবে। আর এই যা পাগল লোকজন দেখলাম কালকে, যেভাবে আগুন জ্বালিয়ে দিল দুটো একে পত্রিকা অফিসে, আমি সারা রাত জেগে আমি দেখেছি। পত্রিকা অফিসে আগুন ধরে জ্বালালো, সেখানে তাদের আত্মীয় স্বজন সহকর্মী থাকতেও পারে, তাদের পরিচিত থাকতে পারে, সেই জ্ঞানটুকু নেই যে তাদেরকে আগে বার করে দিতে হবে। আর পত্রিকা অফিস তো ভাই, এই দুটো পত্রিকা সব থেকে তো বেশি মানে সালাম করেছিল, সমর্থন জানিয়েছিল আপনাদের, তখন আপনাদের খুব ভালো লেগেছিল। এখন যেহেতু আপনাদের সমালোচনা করছে, তাই আপনাদের এত খারাপ লাগছে। তবুও চেপে সমালোচনা করে, খোলাখুলি সমালোচনা করে না, কিন্তু চেপে করে। এখন বাকি যে কাগজ আর পত্রিকাগুলো রয়েছে তারা কি করবে ভগবান জানে। কারণ আপনাদের উপর কারোর কোনো বিশ্বাস নেই। আপনারা কখন কোন দিকে ধাওয়া দেবেন আর গিয়ে ছাত্র জনতার নামে ওই 100-150 লোক উৎপাত মাচাবে, সেটা তো মানুষ তো মানে কল্পনা করতে পারে না আপনাদের মাথার মধ্যে কি ঘুরছে। আপনারা পাগল হয়ে গেছেন, দেশটাকে ধ্বংস করার জন্য আপনারা পাগল হয়ে গেছেন। নিজেদের দেশকে ধ্বংস করে এই একটা জাতিকে দেখলাম, সেটা হচ্ছে বাংলাদেশ জাতি। এটা পাকিস্তানও করেনি। পাকিস্তানের মানুষ কিন্তু পাকিস্তানের ভেতরে তাদের মানে কোনো স্থাপনা তারা ধ্বংস করে না। তাদের রাগ হচ্ছে গিয়ে ওই কি বলে ডিফেন্সের ওপরে। তারা যা উৎপাত করে পিটিআই ডিফেন্সের ওপর করে। পিটিআই ছাড়া আর কেউ এখনো পর্যন্ত করেনি। ইমরান খানকে অ্যারেস্ট করার পরই একবারই করেছিল। তো এখন ভারতবর্ষের এই যে মানে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু খুব ভাবাচ্ছে। মানে একটা ঢিলও যদি পড়ে তাহলে পরে কিন্তু এখানে হেলিকপ্টারগুলো উড়বে, উড়ে গিয়ে ওখানে কমান্ডো নামবে, ওদেরকে তুলে নিয়ে চলে আসবে। তারপরেতে আমাদের এখানে সৈন্য রয়েছে, তখন বুঝে নেওয়া যাবে আপনাদের কত দম।
আর ভারতবর্ষকে কতটা আপনারা ওইখানে সেভেন সিস্টার নিয়ে নেন তখন বুঝে নেওয়া যাবে। আপনাদের কটা মাঠে থাকেন, ওই শাহবাগ চত্বর, তারপরে শহীদ মিনার চত্বর, তা মধুর ক্যান্টিন, এ সমস্ত জায়গায় আপনাদের কত লোক থাকে সেটা আমিও দেখে নেব। আর একটা কথা শুনে রাখবেন, এবার যদি ভারত ঢোকে তাহলে আগামী 1.5 বছর 2 বছরের আগে কিন্তু বেরোবে না। আমি বহু আগে বলেছিলাম, ভারত যদি একবার ঢোকে তাহলে 1.5 থেকে 2 বছরের আগে ভারত বেরোবে না ওখান থেকে, ওখানে গেড়ে বসে থাকবে। আপনাদের সব নিকেশ করার পর তারপর ভারতবর্ষ ফিরে আসবে, কারণ ভারতবর্ষ দীর্ঘদিনের এই অশান্তি আর সহ্য করবে না। এখন আর দেখা যাক, আমি খবর পাইনি যে কোনো আমাদের হাই কমিশন, একটা চট্টগ্রামে তো একটা হাই কমিশনের কোথায় একটা দেখলাম যে সেখানে সমস্ত ভাঙচুর টাংচুর করেছে। ঠিক আছে, ওনার বারবার রীতিমতো মানে শঙ্কিত, তিনি বারবার মানে ফোন করছেন বিদেশ মন্ত্রকে। আমাদের বিদেশ মন্ত্রী তিনি সফর কাটছাট করে আজকে দুপুরেই ফিরে আসছেন, মানে এতক্ষণে হয়তো ফিরে এসছেন, আমি দুপুর বলছি, এখন তো প্রায় বিকেল হয়ে গেল, এতক্ষণে হয়তো ফিরে এসছেন তিনি। তার সফর সমস্ত ছাটকাট করে দিয়েছেন, তিনি আর কোথাও অন্যত্র কোথাও যাচ্ছেন, তার অন্য দেশে যাওয়ার কথা ছিল। তো দেশের যখন এই অবস্থা, তখন কোনো দায়িত্ববান মন্ত্রী ভারতবর্ষে তারা বিদেশে থাকে না, তারা সমস্ত চলে আসে দেশে, দেশে এসে দেশের হাল সামলায়, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ায়। এবং আজকেই যদি কিছু হয় তাহলে পরে রাত্রিবেলা আমি আপনাদের খবর দেবো। তবে আপনাদের ওপরওয়ালার কাছে আপনারা প্রার্থনা করুন যেন এই সমস্ত কাজগুলো যেন এই আপনার আমাদের হাই কমিশন, ডেপুটি হাই কমিশনের ওপরে যেন চড়াও না হয়, আর তাদেরকে যেন মারধর না করে। যদি করে তাহলে পরে আপনাদের দেশের লোকের কপালে কিন্তু অনেক দুঃখ আছে। সেখানে কি আওয়ামী লীগ আর কি তখন বাছাবাছি তখন হবে না, বাছাবাছি তখন পরে হবে, কারণ এরা কাউকে চেনে না। সৈন্যবাহিনী, গোর্খা বাহিনী, এরা হচ্ছে অতি নৃশংস বাহিনী, যাকে পারবে তাকে কাটতে কাটতে ঢুকে যাবে। তখন সামনে কে পড়বে, আবাল বৃদ্ধ বনিতা কেউ বাদ যাবে না, সব ধরবে আর কাটবে, ধরবে আর কাটবে। এরা গুলি চালানোর থেকে খুগলি চালায় বেশি। তো যাই হোক, ভবিষ্যতে একবার যখন আপনারা দেখবেন তখন আপনারা এই ভেতরে চুলবুলি হটে না, ভেতরে যুদ্ধের চুলবুলি, যুদ্ধ চাই, যুদ্ধ চাই, যুদ্ধ চাই, ভারতবর্ষে খেয়ে নেবো, সেভেন সিস্টার খেয়ে নেবো, সব চুলবুলি একেবারে সমুদ্রের তলায় চলে যাবে চিরদিনের মতো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব সাবধানে থাকবেন। নমস্কার।